হ্যালো এভরিওয়ান, আমি ফারা আহমেদ, কিউডি আইএলস ইনস্ট্রাক্টর। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা আইএলস রাইটিং টেস্টে 10টি সাধারণ ভুল হয় এগুলো কিভাবে আমরা কভার করব যেন আমাদের ব্যান্ড স্কোর আরও ভালো হয়ে যায়। সো চলুন দেখে ফেলি দেরি না করে। সো আজকে ফার্স্টে দেখি প্রথম ভুলটা কি হতে পারে। অনেক ধরনেরই ভুল হতে পারে, মেইনলি আমরা 10টা ভুল দেখেছি যে এই 10টা ভুলটা হয়ে থাকে। সো ফার্স্ট ভুলটা কি হতে পারে, টপিকের সাথে ইররেলেভেন্স। ঠিক আছে, এখানে ওয়ার্ডটা কি আছে, ইররেলেভেন্স ওয়ার্ডটা চলে আসে। ইররেলেভেন্স ওয়ার্ডটা আমরা মানে কি জানি, ইররেলেভেন্স মানে রেলেভেন্সি নেই। ঠিক আছে, ইররেলেভেন্স। ঠিক আছে, এখানে দেওয়া আছে অপ্রাসঙ্গিক উত্তর। ঠিক আছে, ইররেলেভেন্স কোনো রেলেভেন্সি নেই। ঠিক আছে, কোনো রিলেশন নেই। আমি যা বলছি যা লিখছি তার সাথে আমার যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নের সাথে কিন্তু কোনো রেলেভেন্সি পাচ্ছি না। ঠিক আছে, তো আমি যদি একটা এক্সাম্পল বলি, এক্সাম্পল কি হতে পারে, অনেক ধরনের এক্সাম্পল কিন্তু আমরা এখানে দেখতে পারি। যে আমি টপিক যদি আমার হয় যে টপিক এখানে ফর এক্সাম্পল এখানে দিয়েছে যে আই লাইক টু ইট রাইস এভরি ডে বিকজ ইট ইজ চিপ ইন বাংলাদেশ, এটা একটা টপিক দিয়েছে এবং এখানে বললো যে প্রশ্ন ছিল এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে, আই লাইক টু ইট রাইস এভরি ডে বিকজ ইট ইজ চিপ ইন বাংলাদেশ, কিন্তু প্রশ্ন আমার ছিল এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে। তাহলে কি হলো, তাহলে তো আমাদের আনসার ঠিক হলো না। এটা অনেকেই কেন করে, কেন এই ভুলটা করে, অনেক সময় ভুলটা করতে পারে যে আচ্ছা আমার তো মিনিমাম টাস্ক 2তে লিখতে হবে 250 ওয়ার্ডস, একটা এক্সট্রা লাইন লিখে দেই, কি আর হতে পারে 250 ওয়ার্ডস কাউন্ট করার জন্য, কিন্তু এই ভুলটা করবেন না। ঠিক আছে, ইররেলেভেন্ট কোনো কিছু লিখলে কিন্তু আপনার কোহেরেন্সে মার্কসটা চলে যাচ্ছে। সো এই ভুলটা করবেন না, রেলেভেন্ট থাকবেন। যে আমার টপিক দিয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, আমি এক্স্যাক্টলি এনভায়রনমেন্ট পলিউশন নিয়েই কিন্তু লিখবো। এই যে আশেপাশের অন্য জিনিস, অন্য কোনো জিনিস কিন্তু লিখতে পারবো না, এইটা একদমই বাদ করে দিব। ঠিক আছে, তাহলে এই ভুলটা আমরা করব না। সো কি লিখতে পারি যে পলিউশন ইন সিটিজ লাইক ঢাকা ইজ রাইজিং ডিউ টু ট্রাফিক হুইচ হার্মস হেলথ। এই লাইনটা ঠিক আছে, ঠিক আছে না, যে আমার টপিকটা কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন নিয়েছিল এবং আমি ঢাকা সিটির পলিউশন নিয়ে কথা বলছি, তাহলে একদম চলে যাচ্ছে কিন্তু টপিকের সাথে। টপিকটা কিন্তু আমি বাংলাদেশেই রেখেছি, ঢাকা সিটি। ঠিক আছে, এই যে ঢাকা, এই যে বাংলাদেশ, বাংলাদেশ নিয়েও কিন্তু এর আগে কথা বলেছে, কিন্তু কি নিয়ে টপিক ছিল, রাইস নিয়ে। ঠিক আছে, রাইস খাদ্য নিয়ে, কিন্তু আমার টপিক ছিল পলিউশন নিয়ে, এনভায়রনমেন্ট পলিউশন। সো টপিকের রেলেভেন্সটা কোথায়, কিওয়ার্ড আমাদের কি, এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে, কিওয়ার্ডটা বুঝতে পারলেই কিন্তু আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, প্রশ্নটা 3বার পড়বেন, কিওয়ার্ড হাইলাইট করুন। সো আমি প্রশ্নটা 3বার পড়ব, 1বার 2বার 3বার প্রশ্নটা পড়ে এবং কিওয়ার্ডস হাইলাইট করব। এনভায়রনমেন্ট পলিউশন এখানে আমার টপিকটা। ঠিক আছে, কি হতে পারে, কোয়েশ্চেন হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন ইজ রাইজিং ডে বাই ডে, এটা আমার টপিক। ঠিক আছে, প্রশ্ন হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন ইজ রাইজিং ডে বাই ডে, হোয়াট আর দ্য প্রবলেমস অফ দিস টপিক অ্যান্ড হোয়াট ক্যান বি দ্য সলিউশন। ঠিক আছে, এটা থাকলো আমার প্রশ্ন, রাইটিং টাস্ক 2 এর এসে। সো আমার কিন্তু প্রশ্নের সাথে এই আনসারটা চলে যাচ্ছে। 3বার প্রশ্নটা পড়ে কিওয়ার্ডস হাইলাইট করব যে এনভায়রনমেন্ট পলিউশন কিন্তু আমার কিওয়ার্ড, রাইজিং ডে বাই ডে, আস্তে আস্তে কিন্তু দিন বেড়ে যাচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ট্রু। সো আমার টপিকটা আমি ধরে ফেললাম, 3বার প্রশ্নটা পড়লাম, কিওয়ার্ডস কি হাইলাইট করলাম। ঠিক আছে, হয়ে গেল আমার আনসারটা। ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝলে কিন্তু আনসারটা চলে আসবে। এরপরে সেকেন্ডটাতে আমরা চলে যাই। সেকেন্ড ভুলটা যে ওয়ার্ড কাউন্ট আন্ডার। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট কম শব্দ হয়ে গেল। এখন ওয়ার্ড কাউন্ট আন্ডার হলে কিন্তু মনে রাখতে হবে রাইটিং টাস্ক 1-এ 150 ওয়ার্ডস, রাইটিং টাস্ক 2-এ 250, 150 250 মিনিমাম লিখতে হবে। ঠিক আছে, মিনিমাম না লিখলে কিন্তু প্রবলেম হবে, তার বেশি লিখলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু রাইটিং টাস্ক 1, 2 দুইটাতেই কম লিখলে কিন্তু মার্কস কাটা যাবে।
সো এখানে টাস্ক 1-এ আমরা জানি 150 ওয়ার্ডসের নিচে, টাস্ক 2 200 ওয়ার্ড 250 ওয়ার্ডসের নিচে লিখলে পেনাল্টি। সো এখানে হতে পারে যে আমি প্রথমে লিখলাম 80 শব্দ, ঠিক আছে, 80 শব্দ লিখলাম, কেন আমার 80 ওয়ার্ডস হলো, দেখা যাচ্ছে আমি কিছু ভোক্যাবুলারি, কোনো বুস্টিং ভোক্যাবুলারি দিলাম না, ভালো মতো কিছু ওয়ার্ডস ইউজ করলাম না, ঠিক আছে, ওয়ার্ডগুলো আমার জানা নেই, তখনই কিন্তু আমার ভুল হয়ে যায়, তখনই কিন্তু আমার ওয়ার্ড কাউন্টটা কমে যাচ্ছে। সো আমি যদি ওয়ার্ডগুলো বুঝতে পারি এবং জানি যে হচ্ছে কি আমার টাস্কে হতে পারে টাস্ক 1 বা টাস্ক 2, যেটাই হোক, টাস্ক 1-এ হলে চার্টটা বুঝতে পারলে তাহলে কিন্তু আমি আগাতে পারবো। তখন ওয়ার্ড কাউন্টটা যদি হয় যে আমার টপিকটা যদি হয় যে সেলস নিয়ে আমার আনসার করতে হবে যে সেলস, কোনো একটা জায়গার সেলস 2010 থেকে 2020-এর সেলস আমাকে দেখাচ্ছে এবং বলল যে কোথায় পিক হয়েছে, একটা চার্টে দেখিয়েছে, কিন্তু আমি শুধু চার্টে সেলসের লাইনগুলো ডাইরেক্ট লিখছি, কম্প্যারিজন করছি না। সো আমার এখানে খেয়াল করতে হবে টাস্ক 1-এ ওয়ার্ড কাউন্ট কীভাবে বাড়াবো, প্রপার ভোক্যাবুলারি কখন ইউজ হবে, যখন আমি কম্প্যারিজন করছি, ঠিক আছে, কম্প্যারিজন মেনটেন করব, একটার আরেকটার সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে, কম্পেয়ার করলে কিন্তু কম বেশি বলতে পারবো যে কম বেশি বলেছি, হাইলাইটিং পয়েন্টস দিব, প্রপার ভোক্যাবুলারি আমি কখন ইউজ করব, যখনই কম্প্যারিজন দেখছি তখনই কিন্তু ভোক্যাবুলারি আমার বেটার হচ্ছে, হাইলাইটিং পয়েন্টসগুলো আমার চলে আসছে, তখনই কিন্তু ওয়ার্ড কাউন্টটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। প্র্যাকটিসে ওয়ার্ড কাউন্ট চেক করবেন। এখন যেহেতু কম্পিউটার বেসড আইএলটিএস হয়ে যাচ্ছে, সো আমরা কিন্তু কম্পিউটারে ইজিলি দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ড কাউন্টটা কত চলে আসছে, তাহলে ইজিলি বুঝতে পারছি ওয়ার্ড কাউন্টটা কীরকম হচ্ছে রিয়েল লাইফে, তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু খেয়াল করবেন, যখনই লিখছেন তখনই কিন্তু খেয়াল করে যাবেন যে কত ওয়ার্ডস হয়েছে। ওকে, ওয়ার্ড কাউন্ট কিন্তু অবশ্যই মেনটেন করবেন, এটা ভুল করবেন না। পরেরটায় চলে যাচ্ছি, 3rd নাম্বার ভুল, ওয়ার্ড কাউন্ট ওভার, ঠিক আছে, বেশি শব্দ। এখন আমার দেখা যাচ্ছে বেশি শব্দ আমি যদি ইউজ করি, এখানে বলা আছে টাস্ক 2-এ 300 হলে সময় কম পড়ে, কোয়ালিটি খারাপ হয়, ঠিক আছে। এখানে আপনার যদি আমি দেখা যাচ্ছে যে 300 ওয়ার্ড লিখি, এটা লিখলে এমন না যে ভুল হচ্ছে, আপনাকে মার্কস কাটা দিচ্ছে, কোনো কিছু এটা হচ্ছে না, কিন্তু আপনার কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনারই কিন্তু প্রবলেম হচ্ছে না যে আমি টাইমটা টাস্ক 2-এ বেশি নিয়ে ফেলছি, যে 300 ওয়ার্ডস লিখতে গিয়ে কিন্তু আমার সময় একটু বেশি লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে যদি খুবই কম সময়ই বলি, ধরেন 5 মিনিটসও যদি বলি, 5 মিনিটসও কিন্তু খুবই ক্রুশাল আমাদের আইএলটিএস রাইটিং মডিউলে, 5 মিনিটসও কিন্তু ক্রুশাল। আমি 5 মিনিটেও যদি ধরেন 30-40 ওয়ার্ডস লিখলাম, এটাও কিন্তু অনেক বেশি। 5 মিনিটসে আমি পারলে অন্য কোনো একটা প্রশ্নে গিয়ে কিন্তু হয়তো আমি আরেকবার প্রশ্নটা দেখতাম বা আমার আনসারটা আরেকবার রিভিশন দিতাম, সেই 5 মিনিটস কিন্তু ওখানে দেওয়া যেত, কিন্তু আমি 50 ওয়ার্ডস আরও বেশি দিয়ে 300 ওয়ার্ডস প্লাস লিখে 5 মিনিটস টু 10 মিনিটস নষ্ট করলাম, ওয়েস্ট করলাম। সো এটা যেন না হয়। সেকেন্ডলি দেখতে হবে যে কোয়ালিটিটা ভালো আছে নাকি, যে আমার ওয়ার্ড কাউন্ট অনেক বেশি হয়ে গেল কিন্তু যা লিখেছি সেটার কোয়ালিটি খুবই লো, ঠিক আছে, কোয়ালিটি লো হলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর ভালো আসবে না। সো আপনার কোয়ালিটি ওয়ার্ডস কিন্তু, কোয়ালিটি সেন্টেন্স, কোয়ালিটিফুল ওয়ার্ডস, এগুলো কিন্তু মেনটেন করতে হবে। ওয়ার্ড কাউন্টই সব কিছু তা না, ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট অনেক বেশি লিখতে যাবেন না, তখনই কিন্তু আপনার কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে অনেকেই অনেক বড় লম্বা গল্প কিন্তু বলছে, এক্সাম্পল দেওয়ার সময় অনেক বড় লম্বা গল্প বলছে, এমন না যে তা ভুল, কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিটিটা কিন্তু ভালো হচ্ছে না। সো কোয়ালিটি মেনটেন করতে কিন্তু আমার সংক্ষিপ্ত ফোকাসড প্যারাগ্রাফস কিন্তু লিখতে হবে, ঠিক আছে, আপনি প্যারাগ্রাফে ফোকাস থাকবেন, সংক্ষিপ্ত লিখবেন এবং আপনার প্রশ্নে যা চেয়েছে প্রশ্নের সাথে রেলেভেন্সি রাখবেন, তাহলেই কিন্তু আপনার আনসারটা আপনার যে ওয়ার্ড কাউন্ট আছে সেই ওয়ার্ড কাউন্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আউটলাইন আপনি বানাবেন, ঠিক আছে, আউটলাইন কি, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। রাইটিং টাস্ক 2-এর আউটলাইন মনে আছে, রাইটিং টাস্ক 2-এর আউটলাইন কী ছিল, ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2,
কনক্লুশন। রাইটিং টাস্ক 1-এর কী ছিল? ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি 1, বডি 2। এই আউটলাইনটা মনে থাকলেই কিন্তু আপনার সবই ঠিক থাকবে যে আচ্ছা আমি একটার পর ইন্ট্রোডাকশন লিখলাম, অনেক বড় লিখবো না, যতটুকু আমার লাগবে অতটুকু লিখে এরপর আমি কিসে বডি 1, বডি 2, এরপর কনক্লুশন লিখব। ঠিক আছে, আউটলাইন মনে থাকবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আগাতে পারবেন। ওকে, এটা হচ্ছে কি থার্ড ভুল ছিল। এরপর ফোর্থ নাম্বারটা রিপিটেশন, বারবার একই সেম জিনিস লেখা। ঠিক আছে, একই ওয়ার্ড বারবার ইউজ করছেন, এটা একটু অ্যাভয়েড করবেন রিপিটেশনটা। যেমন এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা 10 বার ব্যবহার করছে একজন, সো একটা ওয়ার্ড যদি আমি 10 বার কি 3-4 বারই যদি ব্যবহার করি, আমাদের নিজেরই কিন্তু পড়তে একটু দ্বিধা লাগবে। ঠিক আছে, আচ্ছা পড়তে ভালো লাগছে না। সো চেষ্টা করবেন যে ইম্পর্টেন্ট ওয়ার্ড, একটা ওয়ার্ডটাকে, সেম ওয়ার্ডটাকে একটু চেঞ্জ করবেন। যখন আমরা এক্সাম্পল দেই তখন কিন্তু লিখতে পারি ফর এক্সাম্পল বলে কিন্তু আমরা এক্সাম্পল দিই। ঠিক আছে, ডট 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 এক্সাম্পলটা বলতে থাকি। ফর এক্সাম্পল আই লাইক টি বাট আই ডোন্ট লাইক মিল্ক টি, এটা আমি এক্সাম্পল দিলাম। ফর এক্সাম্পল ওয়ার্ডটা আমি যদি আরেকভাবে লিখতে পারি ফর ইনস্ট্যান্স। এটা লিখতে পারি না? ফর ইনস্ট্যান্স দিয়ে তারপর আমি আমার যে এক্সাম্পল দিতে চাচ্ছিলাম সেইটা কিন্তু লিখতে পারি। এটার পরিবর্তে আমি আরেকবার লিখব, সে কারণেই কিন্তু আমি ফর ইনস্ট্যান্সটা ওয়ার্ডটা ইউজ করেছি। সেম কিন্তু ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স সেম বোঝাচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট আরেকবার লিখছি দেখেই কিন্তু একটু চেঞ্জ করতে যাচ্ছি। এখানেও সেম, দিস ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস। ইম্পর্টেন্ট আমি 2 বার মেনশন করলাম, রিপিটিটিভ হয়ে যাচ্ছে, শুনতেও খারাপ লাগছে না যে দিস ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস। শুনলেও কিন্তু আমাদের একটু ভালো লাগে না, একটু কীরকম জানি লাগছে না যে বারবার ইম্পর্টেন্ট বলছে। সো আমি যদি এটা একটু ভালো করে বলি তখন বলতে পারি যে দিস ইজ ক্রুশিয়াল, ইট সিগনিফিক্যান্টলি বেনিফিটস লার্নার্স। ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে 2 জায়গায় কিন্তু আমরা চেঞ্জ করেছি। ইম্পর্টেন্টটাকে আরেকভাবে বলেছি ক্রুশিয়াল, এবং আরেকটা কি লিখেছি সিগনিফিক্যান্টলি। দুটাই সেম ওয়ার্ড কিন্তু মিনিং বোঝাচ্ছে। ক্রুশিয়ালও কিন্তু ইম্পর্টেন্ট বোঝায়, সিগনিফিক্যান্টলিও কিন্তু ইম্পর্টেন্টটা বোঝায়। ঠিক আছে, ইম্পর্টেন্স, ঠিক আছে, এটাই কিন্তু এখানে আপনার রিপ্লেস করেছে। ওয়ার্ডটা এখন একটু বেটার শোনায় না? 2টা লাইনই কিন্তু এখন শুনতে ভালো লাগছে। সো এখানে টিপ আছে যে সিনোনিমস শিখতে হবে, যে গুডের সিনোনিমস বেনিফিশিয়াল, ইম্পর্টেন্টটা ক্রুশিয়াল, সিগনিফিক্যান্ট, ব্যাডেরটা ডেট্রিমেন্টাল। এসব কিছু কিছু সিনোনিমস অবশ্যই শিখে রাখবেন, যে এসব সিনোনিমস যেন আমাদেরকে ফার্দার হেল্প করে, যে বারবার রিপিটেশন যেন না হয়। সো রিপিটেশনের জন্য আমরা কি করব? অবশ্যই সিনোনিমস শিখব। এর পরেরটায় চলে যাই, এটা গেল 4th নাম্বার। ঠিক আছে, 4th নাম্বারে এখন আমি গেলাম নেক্সটটাতে 5 নাম্বারে। ঠিক আছে, 5 নাম্বার ভুল কি হতে পারে? নো ক্লিয়ার স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার নেই। আপনার যদি পুরো আপনি টাস্ক 1, টাস্ক 2 যেটাই লিখেন, কোনো স্ট্রাকচার যদি না থাকে তাহলে কিন্তু প্যারাগ্রাফ খুব ছড়াছড়ি, খুব একদমই ভালো লাগবে না। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে সব কিছু মিশে যায়। সো আমি টাস্ক 1, টাস্ক 2 দুইটাই কিন্তু 1 ঘন্টার মধ্যে লিখি, কিন্তু আমার যদি স্ট্রাকচার না থাকে, স্ট্রাকচার জানা না থাকে, স্ট্রাকচার যদি আমি ইমপ্লিমেন্ট না করি লেখার সময়, তাহলে কিন্তু আমার ব্যান্ড স্কোর কমে যাবে। সো চেষ্টা করবেন অবশ্যই স্ট্রাকচারটা মনে রাখবেন এবং স্ট্রাকচার অনুযায়ী লিখবেন। সো এখানে কি হয়, ইন্ট্রোডাকশন থাকে আমার ফার্স্ট স্ট্রাকচারে, ফার্স্টেই কিন্তু মেইন বডিটাই হচ্ছে, মেইনটাই ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে ইন্ট্রোডাকশন আমি দুই সেন্টেন্স, মিনিমাম 2 to 3 সেন্টেন্সেস লিখি। ঠিক আছে, লিখার পরে কোথায় চলে যাই? বডি 1-এ চলে যাই। ঠিক আছে, বডি 1-এ অপিনিয়ন বেসড যদি কোনো আমার এসে থাকে তখন একটা বডি 1-এ অপিনিয়ন দিলাম, বডি 2-তে এক্সাম্পলগুলো দিলাম। ঠিক আছে, এক্সাম্পল দেওয়ার পরে আমি কি করলাম? এরপরে কনক্লুশনে চলে যাচ্ছি। ঠিক আছে, এখানে মেনটেন করলাম স্ট্রাকচারটা মেনটেন হলো, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস করলাম আমার টপিকটাকে, এসেটাকে। এরপর বডিতে অপিনিয়নটা দিলাম, যে আমাকে যে ডিসকাশন দিল, গ্রুপ দিল, ওখানে অপিনিয়ন দিলাম। বডি 2-তে কী দিলাম? এক্সাম্পলসগুলো এক্সপ্লেইন করলাম। এক্সাম্পল এক্সপ্লেইন করে লাস্টে কী করলাম? কনক্লুশনটা দিয়ে দিলাম। এখানে আমার কি হলো? স্ট্রাকচারটা মেনটেন হলো। ঠিক আছে,
এখানে স্ট্রাকচারটা মেনটেন করতে হবে যদি আমরা ব্যান্ড স্কোর ভালো আনতে চাই। কত 7+ ব্যান্ড স্কোরের জন্য কিন্তু অবশ্যই এটা মাস্ট। এবং 4 প্যারাগ্রাফের টেমপ্লেট কিন্তু মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ কি? এটা মুখস্থ কিছু না, আমরা জানি যে 4টা প্যারাগ্রাফেরই টেমপ্লেট হয়, ঠিক আছে? সিম্পলি একটু মনে রাখার চেষ্টা করবেন। টাস্ক 1-এ কী আছে? 4টা সেম, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি 1, বডি 2, এটা গেল টাস্ক 1-এ। টাস্ক 2-তে কী আছে? ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2 এবং কনক্লুশন। এতটুকু মনে থাকলেই কিন্তু স্ট্রাকচারটা হয়ে গেল। ওকে, এটা ছিল 5 নাম্বার। এরপর চলে যাই 6 নাম্বার ভুল, ঠিক আছে? 6 নাম্বার ভুল কি? উইক ভোক্যাবুলারি, ঠিক আছে? সাধারণ শব্দ যখন আমরা ইউজ করি ভোক্যাবুলারি উইক হয়ে যায়। যেমন এর আগেও বললাম না যে হচ্ছে কি ইম্পর্টেন্টটাকে একটু সুন্দরভাবে কি বলেছিল? ক্রুশিয়াল বলেছিল, সিগনিফিক্যান্ট বলেছিল। সো আমার ভোক্যাবুলারি যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ব্যান্ড স্কোর বেটার আসবে। সো আমি উইক ভোক্যাবুলারি অ্যাভয়েড করব, ঠিক আছে? কিছু অবশ্যই ভোক্যাবুলারি লিস্ট মনে রাখতে হবে, সিনোনিম জানতে হবে। সো ভোক্যাবুলারি যখন কনসিস্টেন্টলি অনেক উইক হয়ে যায় ব্যান্ড স্কোর কিন্তু কমে যাচ্ছে। যেমন এখানে আছে এক্সাম্পল, গভর্নমেন্ট শুড ডু গুড থিংস, ঠিক আছে? গুড থিংসটা অবশ্যই অ্যাভয়েড করবেন। থিংস বলা খুবই মানে দেখা যাচ্ছে একদম ভেগ হয়ে যাচ্ছে। ভেগ মানে কি? যা তা কিন্তু লিখছি, থিংস কিন্তু অনেক কিছু বোঝায়, ঠিক আছে? একদম ভাস্ট হয়ে যাচ্ছে। সো একটু ন্যারো করতে হবে, একটু আমার বলতে হবে যে আমি কি বুঝাচ্ছি, গুড থিংস বলতে কি বুঝাচ্ছি। সো আমি আরেকভাবে লিখতে পারি না গভর্নমেন্টকেই, আরেকভাবে লিখতে পারি অথরিটিস মাস্ট ইমপ্লিমেন্ট stringent measures। সিম্পলি কিন্তু আমি বললাম যে আমার যদি ভোক্যাবুলারিটা একটু বেটার করি তাহলে কিন্তু এই সব কয়টা ওয়ার্ডই আরেকবার কিন্তু লিখতে পারি প্রপারলি। ভোক্যাবুলারি বেটার হবে তার মানে কিন্তু ব্যান্ড স্কোর বেটার হবে। আপনি ডেইলি 10টা ভোক্যাবুলারি শিখবেন। কোথা থেকে? আইএলটিএসের একটা লিস্ট, ভোক্যাবুলারি লিস্ট থাকবে, সেই লিস্টটা আপনারা বের করে এভরিডে 10টা ভোক্যাবুলারি কিন্তু মুখস্থ মনে করার চেষ্টা করবেন যে আচ্ছা এই 10টা ভোক্যাবুলারি, এগুলোর মিনিং কি, এগুলো আগে বুঝবেন। তারপরে সেন্টেন্সে কীভাবে ইউজ করে এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দেখবেন, এক্সাম্পলটা লিখবেন এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনি এক্সাম্পলে এই ভোক্যাবুলারিগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? উইক ভোক্যাবুলারি কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, ভোক্যাবুলারি বেটার করতে হবে। এরপর 7 নাম্বারটা গ্রামার এরর্স, ঠিক আছে? গ্রামারে অনেকেই ভয় পায় যে গ্রামারে আমি কীভাবে ইমপ্রুভ করতে পারি। সো গ্রামারে ভুল হয় খুব স্বাভাবিক, যে এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। বাংলাতেও তো আমরা গ্রামারে একটু সমস্যা হয় না, বাংলার গ্রামারও কিন্তু আমাদের অত ভালো আমরা সবসময় পারি না। সো ইংলিশে গ্রামারেও কিন্তু ভুল হবে, খুব নর্মাল ব্যাপার। কিছু ভুলটা অ্যাভয়েড করতে হবে, যে কিছু সিম্পল ভুল এটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। যেমন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে? পিপল ইজ হ্যাপি, ঢাকা হ্যাভ টু মাচ ট্রাফিক, এগুলা কিন্তু অবশ্যই দেখবেন যে এটা কেন লিখছেন, যে ঢাকা হ্যাভ টু মাচ ট্রাফিক, ঠিক আছে? ঢাকা সিঙ্গুলার সিটি না, একটা এন্টিটি, ঠিক আছে? সিঙ্গুলার এন্টিটি। ঢাকা অনেক বড়, ঠিক আছে? ঢাকা শহরটা অনেক বড়, কিন্তু ঢাকা তো সিটি তো একটা এন্টিটি, ঠিক আছে? যে কারণে হ্যাভ কিন্তু বসবে না। একটা সিঙ্গুলার এন্টিটি যদি বোঝায়, এন্টিটি বোঝালে, সিঙ্গুলার কোনো কিছু বোঝালে, তাহলে কিন্তু আমার হ্যাভ বসবে না, বসবে হ্যাজ, ঠিক আছে? এক্সেসিভ ট্রাফিক, টু মাচকে আমি কিন্তু আরেকভাবে প্রপারলি লিখতে পারি এক্সেসিভ। এখানে ভোকাবুলারি কিন্তু প্রপার ইউজ হলো এবং ট্রাফিকটা লিখলাম। সো ঢাকা সিঙ্গুলার এন্টিটিকে আমি হ্যাভ বসাবো না, ঠিক আছে? সিঙ্গুলার ওয়াইজ অনুযায়ী কিন্তু আমি বলবো হ্যাজ, তারপরে এক্সেসিভ ট্রাফিক, টু মাচকে আমি বললাম এক্সেসিভ। টেন্স চেক করবেন কিন্তু গ্রামারের সময় অবশ্যই টেন্স চেক করবেন, যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোনটা আমাকে বলছে, আমার কোয়েশ্চেনে কি আছে, কোয়েশ্চেনে আমি কি দিচ্ছি। আর যখন এক্সাম্পল দিচ্ছেন, এক্সাম্পল তো পাস্টেই থাকে, পাস্টে থাকে না এক্সাম্পলগুলো? কিছু এক্সাম্পল পাস্টে থাকে, কিছু প্রেজেন্টে থাকে, কিছু ফিউচারে দিতে চাচ্ছেন, যে ফিউচারে কি হতে পারে। সো অবশ্যই টেন্সগুলো কিন্তু মনে রাখতে হবে, যে কোন টেন্স কি আমি ইউজ করব। যে প্রেজেন্ট সিম্পল ফর ফ্যাক্টস, কিছু ফ্যাক্টস থাকে। ফ্যাক্টস মানে কি?
হতে পারে এটা ফ্যাক্ট, যেগুলো আবশ্যক সত্য কথা, ঠিক আছে, সেগুলোকে ফ্যাক্টস বলছি। ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ফ্রম দ্য ইস্ট, এটা কি আবশ্যক সত্য না যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে? ওটাই কিন্তু বলেছে। প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করব, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স কিসের জন্য ইউজ করেছি? ফ্যাক্টের জন্য, বা ইউনিভার্সাল ট্রুথ বলে যেটাকে, ঠিক আছে, এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলছে যে সূর্য পূর্ব দিকে উঠে, সেটাই কিন্তু এখানে আমি বলছি যে সিম্পল ফ্যাক্টের জন্য কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি। সো গ্রামার এরর্স এইভাবে কিন্তু ইজিলি কিন্তু অ্যাভয়েড করতে পারবেন। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট টেন্স এগুলো, এবং কিছু কিছু প্রেজেন্ট সিম্পল ইউজ করা হবে ফ্যাক্টসের জন্য কিংবা ইউনিভার্সাল ট্রুথের জন্য, ঠিক আছে? বোঝা গেল? খুব কঠিন কিছু না, একবার গো থ্রু করবেন যে আচ্ছা টেন্স কীরকম আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স কখন ইউজ করা হয়, এক্সাম্পল এই যে আছে এক্সাম্পলগুলো দেখবেন, এরপর এগুলো অ্যাকচুয়ালি আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে লিখতে পারেন, তাহলেই কিন্তু দেখবেন আপনার জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এরপর চলে যাচ্ছি 8 নাম্বারে, ঠিক আছে? কোনো এক্সাম্পল নেই। 8 নাম্বার ভুলটা কি? নো এক্সাম্পলস, উদাহরণ নেই, মতামত বলে থেমে যায়। এখানে যেমন একজন লিখেছে যে সোশ্যাল মিডিয়া ইজ ব্যাড, ঠিক আছে, একটা মতামত দিয়েছে যে সোশ্যাল মিডিয়া ইজ ব্যাড। লাইনটা কিন্তু ঠিক আছে, যা বলেছে ঠিক আছে, কিন্তু কোনো এক্সাম্পল দিল না যে সোশ্যাল মিডিয়া ব্যাড, আমার তো এক্সাম্পল দিতে হবে। এটা কখন হয়? এটা রাইটিং টাস্ক 2-তে হয়, যে আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে বলেছে, যে আমি সিম্পলি স্টেটমেন্ট দিলাম সোশ্যাল মিডিয়া ইজ ব্যাড। এটা কিন্তু করবেন না, আপনার এক্সাম্পল দিতে হবে, যে স্টেটমেন্টটা দিয়েছি এখন আমার এক্সাম্পল দিতে হবে। কীভাবে লিখতে পারি আমি তাহলে এক্সাম্পল অনুযায়ী? সোশ্যাল মিডিয়া কজেস অ্যাডিকশন as seen in Bangladeshi youth spending 5+ hours daily। এখানে বোঝা গেল সে এক্সাম্পল আকারে কিন্তু স্টেটমেন্টটা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া কজেস অ্যাডিকশন, ঠিক আছে, as seen in Bangladeshi youth spending 5+ hours daily। এক্সাম্পল দিয়ে দিল না যে বাংলাদেশি ইউথরা কি 5 ঘন্টার বেশি কিন্তু সময় কাটায় সোশ্যাল মিডিয়াতে, অ্যাডিকশন হয়ে গেছে, এটাই কিন্তু এক্সাম্পল আকারে সেন্টেন্সটা দিয়েছে। সো এইভাবে কিন্তু উদাহরণগুলো এগুলো আপনার সেন্টেন্সে কিন্তু অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর বেড়ে যাবে। ব্যান্ড স্কোর আস্তে আস্তে কিন্তু এভাবেই বাড়ে, যে রিয়েল লাইফ এক্সাম্পল যোগ করা হয়েছে তখনই কিন্তু ব্যান্ড স্কোরগুলো আস্তে আস্তে বেড়ে যায়। খুব কঠিন কিছু তা না যে এক্সাম্পলটা আমার দিতে হবে, চিন্তা করতে হবে অনেক, আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু এক্সাম্পলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর কিন্তু 7+ চলে আসবে। আচ্ছা, এরপর চলে যাই নেক্সটটাতে। এরপর কি আছে? 9 নাম্বার, পুরো টাস্ক রেসপন্স, প্রশ্নের পুরো উত্তর নেই, এক পক্ষের মাত্র আলোচনা, শুধু অ্যাগ্রি, ঠিক আছে, আই অ্যাগ্রি বাট দেয়ার আর ড্রব্যাকস, ব্যালেন্স ভিউ, ঠিক আছে। এখানে হতে পারে যে আপনার টাস্ক রেসপন্সে মার্কস কাটবে, ঠিক আছে, টাস্ক রেসপন্স আপনার ভালো নেই। এখন এখানে কীভাবে ভালো হতে পারে না? যে আপনাকে প্রশ্ন করলো, একটা প্রশ্ন থাকতে পারে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, ঠিক আছে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি প্রশ্ন করলো। সো আপনি যদি অ্যাগ্রি করেন তখন অবশ্যই আপনার প্রথম বডি প্যারাগ্রাফে অ্যাগ্রি স্টেটমেন্ট দিয়ে কিন্তু লিখছেন যে অ্যাগ্রি করছেন কি কারণে, ঠিক আছে, একটা স্টেটমেন্টে দিয়ে। কিন্তু ডিসঅ্যাগ্রি যখন লিখছেন বডি প্যারাগ্রাফ 2-এ, যে ওইটার সাথে ফার্স্ট স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি, সেকেন্ড স্টেটমেন্টের সাথে ডিসঅ্যাগ্রি, আপনি যদি ডিসকাস না করেন, যদি না বলেন যে না আমি ডিসঅ্যাগ্রি কেন করছি, তাহলে কিন্তু আপনার প্যারাগ্রাফটা, আপনার যে রাইটিং মডিউল টাস্ক 2টা, ওটার যে ওয়েটটা কমে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনি শুধু এক পক্ষ হয়েই কথা বলছেন, এই এক্সটেন্ড করছে না এখানে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিগুলো। যেমন এখানে আছে আই অ্যাগ্রি বাট দেয়ার আর ড্রব্যাকস লাইক ড্যাশ, ঠিক আছে, এভাবে যখন লিখবেন যে আমি অ্যাগ্রি করছি কিন্তু ড্রব্যাকস মানে এটা কিছু কিছু ডিসঅ্যাগ্রির পয়েন্টও আছে, ঠিক আছে, এভাবে দিয়ে কিন্তু তখন আমি দুইটা ভিউই কিন্তু মেনটেন করছি, যে অ্যাগ্রি করার সত্ত্বেও
কিছু কিছু ডিসঅ্যাগ্রিমেন্ট পয়েন্ট আছে, সেগুলা তারপরে এখানে বলছে। তার মানে আমি কিন্তু বোথ ভিউজ, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি দুইটার ভিউটাই কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলেই কিন্তু আমার টাস্ক রেসপন্সটার মার্কসটা একটু বেড়ে যাচ্ছে। এখানে টিপস আছে যে প্রশ্ন ডিসকাস বোথ ভিউজ থাকলে দুটি কভার করুন, ঠিক আছে? বোথ ভিউজ থাকলে অবশ্যই দুইটা কভার করবেন। এমন না যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে আমি দুইটার স্টেটমেন্টের সাথে তো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হয় না। অ্যাগ্রি করার সময় আমি এক্সাম্পল দিয়ে বলছি, ডিসঅ্যাগ্রি করার সময়ও কিন্তু একটু, অ্যাগ্রি করার সময়ও কিন্তু আমি এই যে ড্রব্যাকসগুলো কিছু কিছু বলছি, ঠিক আছে? এমন না যে অপিনিয়ন চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ড্রব্যাকস আছে এটা আর কি বলে দিচ্ছি। এখানে যখন ডিসকাস বোথ ভিউজ থাকে তার মানে কিন্তু আপনাকে বডি প্যারাগ্রাফ 1, 2 এ দুইটা স্টেটমেন্ট থাকবে, দুইটা স্টেটমেন্টই কিন্তু দুইটা প্যারাতে ডিসকাস করতে হবে, ঠিক আছে? এটা অনেক বেশি কঠিন কিছু তা না যে আপনার টাস্ক রেসপন্সে আমার অনেক কিছু মেনটেন করতে হবে, দ্যাট ইজ নট, মানে এটাই যে সব কিছু তা না। আপনার জাস্ট মেনটেন করতে হবে আপনি অ্যাগ্রি করেছেন, অ্যাগ্রি করার সাথে সাথে কিছু কিছু ড্রব্যাকস থাকতে পারে, যে অ্যাগ্রি করার সত্ত্বেও কিছু কিছু সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু একটু ডিসকাস করবেন, তাহলেই কিন্তু আপনার ব্যান্ড স্কোর ভালো চলে আসবে। এরপর লাস্টে আমাদের একটা 10 নাম্বার ভুল আমরা চলে যেতে পারি, ঠিক আছে? এখানে কি হতে পারে, হ্যান্ডরাইটিং, টাইম ম্যানেজমেন্ট, এগুলো আমরা দেখতে পারি যে অসম্পূর্ণ এসে, ঠিক আছে? হ্যান্ডরাইটিংয়ে কী সমস্যা এখানে আর কি এখন সমস্যা হচ্ছে না, আগে ছিল পেপার বেসড আইএলটিএসে, তখন একটা হ্যান্ডরাইটিংয়ের সমস্যা ছিল, এখন সেই কোনো সমস্যাটা নেই, ঠিক আছে? এখন আমরা কম্পিউটার বেসড আইএলটিএসে, সো এটা অ্যাভয়েড করতে পারি, আমাদের ইজি হয়ে যাচ্ছে। কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটা প্রবলেম আছে যে সময় মেনটেন করতে পারছি না, ঠিক আছে? অবশ্যই সময় মেনটেন করবেন, যে অগোছলভাবে কিন্তু সব কিছু করা যাবে না। কিছু মিনিট, 5 মিনিটস রাখবেন যে আমি পুরো রাইটিং মডিউলটার প্রশ্নগুলো পড়লাম, টাস্ক 1, টাস্ক 2 এর প্রশ্নগুলো পড়লাম, স্ট্রাকচারগুলো মনে থাকলে স্ট্রাকচারগুলো একটু রিভিশন দিলাম, তারপরে কিন্তু টাস্ক 1, টাস্ক 2 সিরিয়ালি বা যেটা আপনার আগে মনে হয় সেটা আপনি করবেন, ঠিক আছে? অগোছলো করা যাবে না। প্র্যাকটিসেই টাইমার ব্যবহার করবেন। অবশ্যই আপনারা একসাথে যখন প্র্যাকটিস করবেন, রাইটিং টাস্ক 1, টাস্ক 2 যেটাই করেন, টাইমার অন করবেন, ফোনে হোক যেখানেই হোক একটা টাইমার দিয়ে দিবেন। টাস্ক 1 এর জন্য 20 মিনিটস, টাস্ক 2 এর জন্য কত, 40 মিনিটস। এভাবে টাইমার দিয়ে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো ব্যান্ড স্কোর পেয়ে যাবেন, অর অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনার ব্যান্ড স্কোর কত দূর চলে গিয়েছে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আপনারা দেখতে পারলেন যে আজকে 10টা আপনার যে ভুল হয়, কমন মিস্টেকস হয় রাইটিং মডিউলে, সেগুলো আমরা ডিসকাস করলাম। আশা করি আপনারা সবাই এগুলো দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন, এবং ফার্দার যেন আপনাদের এই রাইটিং মডিউলে এই ভুলগুলো না হয়, এবং ইনশাল্লাহ আপনাদের রাইটিং টাস্কে ব্যান্ড স্কোর 7 চলে আসবে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।